আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেখানে এখনো পর্যন্ত পুরোপুরি অনিশ্চিত, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে। ভারতের গণমাধ্যমগুলো রীতিমতো হামলে পড়েছে বাংলাদেশের উপরে। ভারতের বিভিন্ন পর্যায়ের অর্থনীতিবিদ, কূটনীতিবিদরা তারা হুমকি দিচ্ছেন বাংলাদেশকে। আসলে কি বলতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কি ছিল তার মন্তব্য? আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে তিনি তার চীন সফরের শেষ দিনের আগের দিন যখন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করলেন, সেখানে তিনি একটি বক্তব্য দিয়েছেন ভারতের সেভেন সিস্টার্স নিয়ে। সেখানে তিনি বলেছিলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত। সমুদ্রের কাছে পৌঁছানোর জন্য তাদের কোনো উপায় নেই। এই দিক থেকে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, এবং বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে। এখানে মূল সমস্যাটি হচ্ছে যে তিনি সেভেন সিস্টার্স নিয়ে এর আগেও 2 দফায় প্রকাশ্যে মন্তব্য করেছেন, যেটিকে ভারত কোনোভাবেই এখনো পর্যন্ত গ্রহণ করতে পারেনি। 3য় দফায় এসে তাও শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তিনি কথা বলছেন, এর মধ্যে আবার চীনকে নিয়ে এসেছেন। তাহলে আসলে বিষয়টি কি? যে চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্প নিয়ে দিন দর হচ্ছে, যেখানে চীন অর্থায়ন করতে চায়, ভারত অর্থায়ন করতে চাইলেও সেটি আওয়ামী লীগের শেষ সময় এসে কোনো সমাধান হয়নি এবং চীনকেও হাতে রাখতে চাইছিল বাংলাদেশ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এসে সেই শি জিনপিং এর সামনে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলবেন, এবং যেই বৈঠকে বাংলাদেশের তিস্তা প্রকল্প কিংবা অস্ত্র কেনা চীনের কাছ থেকে এবং আরও বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে কথা হয়েছে, সেখানে ভারতের এটি খুব স্বাভাবিকভাবে নেয়ার কথা নয়। যেমন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক অন্যতম উপদেষ্টা সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন যে ভারতের 7টি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি বোঝাতে চেয়েছেন? বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল। অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতনটাকে তারা খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি, এখনো নিতে পারছে না, এখনো বাংলাদেশ তাদের জন্য হুমকি। সেই অবস্থায় এসে চিকেন নেককে সামনে এনে তারা সম্ভবত 7টি রাজ্যকে অস্থির করতে চাইছে। তারা বলতে বাংলাদেশের কথাটা মিন করতে চাইছে এবং একই সঙ্গে চীনের কথা, সেটি তিনি স্পষ্ট এখানে বোঝাতে চেয়েছেন। এবং বাংলাদেশে নিযুক্ত একজন ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিকরি, তিনি যে মন্তব্য করেছেন তাও অনেকটা এরকম। তিনি বলছেন বাংলাদেশ যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চল বা সমুদ্র ব্যবহার করতে দিতে রাজি না হয়, তাহলে বাংলাদেশে ভারতে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেইখান থেকে ভারতের কাছে বাংলাদেশ যে হিস্সাটি দাবি করে সেটি নিয়ে সমস্যা হবে, সেই একটা হুমকি দেওয়া হয়েছে। ভারতের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী, তিনি অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে খুব স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং এটি তৈরি করার সময় কোনো মানচিত্রগত সুবিধা ভারত নেয়নি। তার মানে কি? ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে এবং বাংলাদেশের 55,598 বর্গ মাইল যে স্বাধীন ভূখণ্ড, তার একটি নির্দিষ্ট অংশ ভারত দাবি করতে পারতো, ভারত সেখানে নিতে পারতো। মানচিত্রগত সুবিধা গ্রহণের কথা এখানে বলা হয়েছে। আমরা অবশ্যই তাদের এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভারতের যে আধিপত্যবাদী যে মনোভাব, সেখান থেকে সরে আসতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক উন্নয়ন করতে চাই, আমরা স্পষ্টভাবে বলতে চাই। তবে পাশাপাশি একথাও বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন কিনা এবং শি জিনপিং এর সামনে তার বন্ধুত্বের হাত একেবারে উজাড়ভাবে বাড়িয়ে দিয়ে ভারতকে এক হাত দেখে নেওয়ার একটি প্রচেষ্টা তার বক্তব্যের মধ্যে ছিল কিনা আমরা জানি না। তবে এ বিষয়ে অবশ্যই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি ব্যাখ্যামূলক বক্তব্য আসা উচিত আমরা মনে করি। এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতেরই বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার্সও ভালো থাকবে না যদি বাংলাদেশকে ভারত অস্থির করতে চায়। এবং আমরা দেখলাম যে সরকারের অন্যতম এক প্রভাবশালী উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি কাজ করছেন, মাহফুজ আলম, তিনি একেবারে বিপ্লব ঘটিয়ে দিলেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের যেই পোস্ট দিয়েছিলেন, যে কথাটি বলেছিলেন তা নিশ্চয় আপনাদের মনে আছে। তিনি বলেছিলেন যে
মানে অনেক মন্তব্য করে তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র বড় করতে হবে ভারতের বিশেষ বিশেষ অঞ্চল দখল করে। এই বক্তব্যগুলো ভারতের ভালোভাবে নেয়ার কথা নয়। ভারতের বিভিন্ন পর্যায়ে যে কথাগুলো আসছে সেই কথাগুলো যেমন আমরা প্রতিবাদ জানাচ্ছি, যেগুলো আক্রমণাত্মক উস্কানিমূলক, ঠিক আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, ইভেন সরাসরি প্রধান উপদেষ্টার মুখ থেকে আসছে, এগুলো অবশ্যই আপত্তিজনক। আমার মনে হয় এটির একটি ব্যাখ্যা ভারত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অবশ্যই আসবে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েও বা তার সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তার কথা উচ্চারণ করে বা আবেদন জানিয়েও গত কয়েক মাসে সেই সুযোগটি বাংলাদেশ পায়নি। আমরা তো স্বীকার করতে সমস্যা নেই, ভারতকে চরম শত্রুতামূলক একটা অবস্থানে রেখে বাংলাদেশে ভালো থাকার সম্ভাবনা, শুধু বাংলাদেশ কেন, এরকম একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু হিসেবে তৈরি করে কোনো প্রতিবেশীর ভালো থাকার কথা নয়। সেইখানে প্রধান উপদেষ্টার এই মন্তব্য খুব সহজভাবে নেওয়ার কথা নয়। এবং যেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মাহফুজ আলম মিস্টার শফিকুল আলম, তিনি ভারতের অন্যতম গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার কথাবার্তাতেই এক ধরনের নরম সুর প্রকাশ পেয়েছে যে চীনে যাওয়ার আগে প্রধান উপদেষ্টা ভারতে যেতে চেয়েছিলেন। তাহলে ভারতকে যদি বর্তমান অন্তর্বর্তী সরকার এতটাই গুরুত্ব দিয়ে থাকে, নিশ্চয়ই এই ধরনের ছোটখাটো কোনো মন্তব্য দু দেশের সম্পর্ককে একটা গভীর অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাক, সেটা নিশ্চয় কারো কাম্য হতে পারে না। এবং একথা সত্য, ভারত সুযোগ পাওয়ার অপেক্ষা রয়েছে, ভারত ওত পেতে রয়েছে, অতএব আমাদেরকেও সাবধানে থাকতে হবে। প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা এবং আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাষ্ট্রপতি নিষ্ক্রিয়, বঙ্গভবন হারিয়েছে জৌলুস, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গতকাল ঈদ উল ফিতর ছিল। ঈদ উল ফিতরে আমরা সকালবেলা যেটি দেখলাম, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগায় নামাজ পড়েননি। এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ঘটনা। সাধারণত বঙ্গভবন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে জাতীয় ঈদগাহ। সেই জাতীয় ঈদগায় দীর্ঘদিন ধরে মহামান্য রাষ্ট্রপতি, সেটি যে রাষ্ট্রপতি হন, জিল্লুর রহমান বলুন, আব্দুল হামিদ বলুন, কিংবা সর্বশেষ মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রত্যেকে জাতীয় ঈদগায় নামাজ পড়েছেন। শুধুমাত্র কোভিড কাল বাদে, কোভিড কালে জাতীয় ঈদগায় জামাত হয়নি, সেই সময়টি বাদে সব সময় মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়েছেন, কিন্তু গতকালকে পড়েননি। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনেই নামাজ পড়েছেন। রাষ্ট্রপতি কি এক প্রকার বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী হয়ে গেলেন? বিষয়টা খানিকটা তেমনই। নিতান্ত বাধ্যবাধকতা যে আনুষ্ঠানিকতাগুলো আছে, যেমন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কিংবা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, এগুলো ছাড়া যে কাজটি না করলেই নয়, সে কাজটি থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতি বিরত হয়েছেন বলেই মনে হচ্ছে। যে এই যে নামাজে না যাওয়া, রাষ্ট্রপতি কেন জাতীয় ঈদগায় গেলেন না? জাতীয় ঈদগায় গিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতির এক প্রকার মুখ দেখাদেখি বন্ধু। মোহাম্মদ ইউনূস 8 অগস্ট 2024 শপথ নিয়ে আসার পরে রাষ্ট্রপতির সাথে আসলে মুখোমুখি বসে কোনো বৈঠক আজ পর্যন্ত করেননি। সাধারণত আমাদের দেশের যে গণতান্ত্রিক ধারা, আমাদের দেশের যে শাসন ব্যবস্থার সিস্টেম, সাধারণত সরকার প্রধান বিদেশ সফরে গেলে এসেও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন, কিন্তু মোহাম্মদ ইউনূস এই যাবৎ কয়েকটি বিদেশ সফর করেছেন, আজ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। ঠিক তেমনি ভাবে গত বিশেষ করে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে গত 26শে মার্চ স্বাধীনতা দিবস পুষ্পস্তবক অর্পণও একসাথে হচ্ছে না, যেটি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান একসাথে, হয়তো একজন আগে করেন, তার পাশে দাঁড়িয়ে থাকেন, পরে করেন, সেটিও বন্ধ হয়ে গেছে। নামাজ বন্ধ হয়ে গেল, তাহলে কি তাকে বন্ধ করে দেওয়া হলো? আবার বঙ্গভবনে
খুব জৌলুসপূর্ণ একটি সংবর্ধনা হয় বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে কিংবা 2 ঈদে। গতকালকেও যথারীতি একটি সংবর্ধনা ছিল, প্রায় 1,500 থেকে 2,000 কার্ড অতিথিদের বিতরণ করা হয়। কিন্তু গতকালকের বঙ্গভবনের সংবর্ধনায় জৌলুসহীনতা ছিল। মহামান্য রাষ্ট্রপতি সকাল 10টা থেকে এই সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন। এই সংবর্ধনায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত কিংবা নব্য গঠিত এনসিপি তাদের কাউকে দেখা যায়নি। প্যাট সর্বস্ব কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা গেছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দেখা যায়নি। আমার মনে পড়ে গেল 2014 সালের নির্বাচনের আগে একটি ঈদ হয়েছিল। সেই ঈদে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন প্রায় 100 সচিবের মধ্যে মাত্র 3 জন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছিলেন। কারণ সেই সময়ের সেই সচিবরা ভেবেছিলেন যে অল্প কয়েকদিন পরেই যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, শেখ হাসিনা সেই নির্বাচনে হেরে যাচ্ছেন, অর্থাৎ সরকার বিদায় নিচ্ছে। এই জন্য সচিবরা দেখা করতে যাননি। ঠিক তেমনি ভাবে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনায় সচিবরা আসলে সেই অর্থে কেউ যাননি বললে চলে। আসলে কেউ গিয়ে বঙ্গভবনে গিয়ে হয়তো কেউ ভাবছেন যে নতুন বিপদ ডেকে আনাটাই সমীচীন। উপদেষ্টা পরিষদের কাউকে দেখা যায়নি, শুধুমাত্র ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেনকে দেখা গেছে, এছাড়া কাউকে দেখা যায়নি। সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গেছেন, 3 বাহিনীর প্রধানগণ গেছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বঙ্গভবনে গেছেন। কিন্তু এর বাইরে সেই অর্থে উল্লেখ করবার মতো উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদকে দেখা যায়নি। অর্থাৎ বঙ্গভবনে যে বিশেষ দিনে একটি সংবর্ধনা, জৌলুসপূর্ণ সংবর্ধনা, সেটি জৌলুসতা হারিয়েছে। রাষ্ট্রপতি এক প্রকার 4 দেওয়ালে বন্দী হয়ে গেছেন। এটি কেন? রাষ্ট্রপতি তো শুধু রাষ্ট্রপতি নন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন না অন্য কেউ এটি নয়। রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। বঙ্গভবন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। যে রাষ্ট্রটি, যে দেশটি রাষ্ট্রপতির নামে, বঙ্গভবনের নামে পরিচালিত হয়, সরকারি যত অফিস আদালতের আদেশ আছে সবকিছুতে নিচে লেখা দেখবেন যে রাষ্ট্রপতির আদেশ ক্রমে বদলি, পদায়ন কর্মকর্তাদের যে কোনো কিছুতে লেখা থাকে যে রাষ্ট্রপতির আদেশ ক্রমে, অর্থাৎ রাষ্ট্রপতির অনুমোদন ক্রমেই, আদেশ ক্রমেই রাষ্ট্রটি পরিচালিত হয়। সেই রাষ্ট্রপতি, সেই প্রতিষ্ঠানটিকে বর্তমান সরকার ক্রমেই নিষ্ক্রিয় করে ছেড়েছে এবং জৌলুসহীন করে ছেড়েছে। অর্থাৎ রাষ্ট্র আর রাষ্ট্রের জায়গায় আসলে নেই। এটি বহু আগেই প্রমাণিত হয়ে গেছে। আবারও নতুন করে ঈদ উপলক্ষে প্রমাণিত হলো যে রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় নেই। রাষ্ট্র আপন গতিতে চলছে, কোনো নিয়ম কানুন প্রথা রাষ্ট্র আর মানে না। রাষ্ট্র এক প্রকার নিজের মতো করে প্রকৃতির রাজ্যের মতো চলা চলছে। এই চলা কোনোভাবেই মঙ্গলজনক নয়। এগুলোর অবসান হবে নিশ্চয়ই।